আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদে এখন স্টুডিও থেকে আপনাদের শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি। আর সংবাদের পুরোটা জুড়েই আপনাদের সঙ্গে থাকবো আমি সাইদুর রহমান। আশা করছি আপনারা আমাদের সঙ্গে থাকবেন। এখন সবার আগে শুনুন যথারীতি ফ্রেশ ড্রিঙ্কিং ওয়াটার সংবাদ শিরোনাম। ঘূর্ণিঝড় আমফানে অন্তত 24 জনের প্রাণহানি, উপকূলীয় এলাকা সহ দেশ জুড়ে কৃষির ব্যাপক ক্ষয়ক্ষতি। করোনায় বিশ্বের স্বাস্থ্য অর্থনীতি চরম সংকটে, বলেছেন প্রধানমন্ত্রী। এসকাপ সম্মেলনে একসঙ্গে কাজ করার তাগিদ। গাইবান্ধায় রড বোঝাই ট্রাক উল্টে 13 জন নিহত। গাজীপুর থেকে যাত্রী নিয়ে রংপুর যাওয়ার সময় দুর্ঘটনা। দেশে করোনা একদিনে সর্বোচ্চ 22 জনের মৃত্যু ও শনাক্ত 1773। পরিস্থিতি ইউরোপ আমেরিকার চেয়ে ভালো হলেও ভারতের চেয়ে খারাপ। করোনা পরবর্তী অর্থনীতিতে কৃষি হতে পারে প্রধান চালিকা শক্তি। বিআইডিএস এর গবেষকদের সঙ্গে শাইখ সিরাজের ভিডিও কনফারেন্স। এবং ইনসেফটা হ্যাটস অফ টু দ্য ফ্রন্টলাইনার্সে রয়েছে করোনা যুদ্ধে জীবন উৎসর্গ করা প্রথম চিকিৎসক মঈনুদ্দিনের কথা। প্রিয় দর্শক, এছাড়াও সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বিশেষ সংবাদে থাকছে ব্রাজিলে নন ইনভেসিভ ভেন্টিলেশন সিস্টেমে করোনা ভাইরাস আক্রান্তদের সুস্থ করার খবর। ঘরের চালের স্থায়ী সমাধান আনোয়ার সিমেন্ট শীট, সব সিজনেই ফিট। ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, চলুন যাওয়া যাক পুরো খবরে। আর শুরুতেই সুপার সাইক্লোন আমফান। সুপার সাইক্লোন আমফানে দেশের দক্ষিণ উপকূলীয় এলাকায় কমপক্ষে 24 জনের মৃত্যু হয়েছে। দেশ জুড়ে ব্যাপক ক্ষতি হয়েছে কৃষির। ঘূর্ণিঝড়টি বর্তমানে রাজশাহী, বগুড়া, নওগাঁ, জয়পুরহাট সহ আশেপাশের এলাকায় অবস্থান করছে। মংলা ও পায়রা এবং চট্টগ্রাম ও কক্সবাজারে 3 নম্বরে স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। ঘূর্ণিঝড় আমফানে ক্ষতিগ্রস্তদের তাৎক্ষণিকভাবে ঘর নির্মাণ, অর্থ এবং ত্রাণ সহায়তা দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেখুন শাকির আদনানের রিপোর্টটি। ঘূর্ণিঝড় আমপানে প্রাণহানি সহ সহায় সম্পদ ও কৃষির ক্ষতি হয়েছে দেশ জুড়েই। বরিশাল বিভাগে উপকূলীয় অঞ্চলে 11 থেকে 12 ফুট উচ্চতার জলোচ্ছ্বাসে উঠতি বোরো ধান, সবজি ও মাছের ঘের প্লাবিত হয়েছে। ক্ষেতের ফসল তলিয়ে গেছে বরগুনার তালতলী, সদর, পাথরঘাটা, ভোলার চরফ্যাশন ও তজুমুদ্দিন, পিরোজপুরের মঠবাড়িয়া সহ বিভিন্ন এলাকায়। সাতক্ষীরার শ্যামনগর, কালীগঞ্জ, আশাশুনি ও সদর উপজেলায় 23টি স্থানে পানিবাঁধ ভেঙে 50টি গ্রাম প্লাবিত হয়েছে এবং পানির বরজ ধসে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্ন ফসলের ক্ষেত। ঝিনাইদহে কলাগাছ, পাট ক্ষেত, পানির বরজ সহ বিভিন্ন সবজি ক্ষেত এবং আম ও লিচুর ক্ষতি হয়েছে। বৃষ্টির কারণে তলিয়ে গেছে পুকুর ঘাট, ভেঙেছে কাঁচা আধা পাকা বাড়িঘর। এর মাঝেই আশ্রয়কেন্দ্র থেকে বাড়ি ফিরছে মানুষ। ভারতে ছিল তখন সাইকেল সেন্টারে চলে গিয়েছিলাম। এখানে আমাদের বাড়ি ঘর তো কিছুই নেই। এখন আমরা আবার বাসায় যাচ্ছি পান্নাস করে থাকার জন্য। এই যে কাজ করে গেছে, এই কাজে কোনো আমাদের কাজ হয় না। এই কাজ দিয়ে কোনো লাভবান হইতেছি না। আমরা যে কয় বছর এই কাম করে, কাম কোনো বাইলি ভালো করিয়ে যায় না। খুলনার কয়রা সহ 3টি উপজেলার 11 জায়গায় বেড়িবাঁধ ভেঙে নিম্নাঞ্চল এবং 4টি ইউনিয়নের কমপক্ষে 50টি গ্রাম প্লাবিত হয়েছে। ক্ষতিতে পড়েছে চিংড়ি ঘের, গাছপালা ও কাঁচা ঘরবাড়ি। বাগেরহাটে প্রায় 4700টি চিংড়ি খামারের মাছ ভেসে গেছে। ক্ষতিগ্রস্ত বাঁধ নির্মাণে কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড। সুন্দরবন শরণখোলা রেঞ্জের 8টি বন অফিসের টিনের চালা উড়ে গেছে এবং 5টি জেটি সম্পূর্ণ ভেঙে গেছে। ক্ষতিগ্রস্তদের সব ধরনের সহায়তা দেওয়ার কথা জানিয়েছে কৃষি মন্ত্রণালয়। প্রাথমিকভাবে ঘূর্ণিঝড়ে আক্রান্ত মোট জমির পরিমাণ 1,76,000 হেক্টর।
ইতিমধ্যে আপনারা জানেন হাওরের শতভাগ ধান কাটা হয়েছে। উপকূলীয় অঞ্চলের 17টি জেলা শতকরা 96% সহ সারা দেশে মোট ইতিমধ্যে 72% ব্যুরো ধান কর্তন করা হয়েছে। রাজশাহীতে আম বাগানের 1/3 আম ঝরে গেছে। 10% আমের ক্ষতি হতে পারে বলে ধারণা করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। ঝরে পড়া আম নিয়ে বিপাকে পড়েছেন বাগান মালিক ও ব্যবসায়ী। চাঁপাইনবাবগঞ্জে বোরো ধান ও প্রায় 5 ভাগ আম ক্ষতিগ্রস্ত হয়েছে। নাটোরে মৌসুমি ফল বিভিন্ন ফসলের ক্ষতির পাশাপাশি অনেক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। আবহাওয়া অফিস বলছে শুক্রবার থেকে অবস্থার উন্নতি হতে পারে। শাকের আদ্দান, চ্যানেল আই, ঢাকা। ঘূর্ণিঝড় আমফানের তাণ্ডবে ভারতের পশ্চিমবঙ্গে ব্যাপক ক্ষতি হয়েছে। 1737 সালের পর প্রথমবার এমন ঝড়ের কবলে পড়ল পশ্চিমবঙ্গ। ঘূর্ণিঝড় আমফানে কলকাতার ক্ষয়ক্ষতি নিয়ে আমাদের জানিয়েছেন দ্য ডেইলি টেলিগ্রাফের কলকাতা ব্যুরো চিফ দেবদীপ পুরোহিত। দেবদীপ, কলকাতার পরিস্থিতি তো খুবই খারাপ। গতকাল এখানে যে গতিতে ঝড় বয়েছে, কলকাতাতেই প্রায় 130 কিলোমিটার কিছু জায়গায় বয়েছে এবং উপকূলবর্তী এলাকায় 165, 170, 75 কিলোমিটার বেগে ঝড় বয়েছে। চারধারে বিপুল ক্ষয়ক্ষতি। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন যে একটা ধ্বংস লীলা চলেছে এবং 72 জন মারা গেছেন এখন অব্দি যা খবর, এবং সারা রাজ্য জুড়ে বিপুল ক্ষয়ক্ষতি। কিন্তু এমন এমন এরিয়া আছে যেখানে এখনো রাজ্য সরকারের তরফ থেকে কোনো যোগাযোগ করা সম্ভব হয়নি। তাই কতটা ক্ষতি হয়েছে, কি হয়েছে সেটা এখনো পুরো হিসেবটা পাওয়া যায়নি। এরই মধ্যে সব থেকে বড় খবর হচ্ছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আসছেন কলকাতায় এবং উনি এবং মমতা বন্দ্যোপাধ্যায় একসঙ্গে এই যে আমফানের জন্য কি ক্ষয়ক্ষতি হয়েছে সেটা ওনারা এরিয়াল সার্ভে করবেন। আজকে দুপুরবেলায় মমতা ব্যানার্জি অনুরোধ করেছিলেন প্রধানমন্ত্রীকে উনি যদি আসেন, এবং তাতে সাড়া দিয়ে প্রধানমন্ত্রী আসতেন। পশ্চিমবঙ্গে এই যে ঘটনাটা ঘটেছে এটা নিয়ে অনেকেরই মত এটাকে যেন ন্যাশনাল ডিজাস্টার হিসেবে গণ্য করা হয়। এখন সেটা হবে কি হবে না সেটা আমরা জানি না, কিন্তু এটা ঠিক যে যা পরিস্থিতি হয়েছে তাতে পশ্চিমবঙ্গ সরকার কেন্দ্রের সাহায্য ছাড়া এই যে বিপুল পরিমাণে যে ক্ষয়ক্ষতি হয়েছে তার উদ্ধার কাজ করতে পারবে না। দেবদীপ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে কলকাতার সর্বশেষ পরিস্থিতি জানানোর জন্য। গাইবান্ধার পলাশবাড়িতে রড বোঝাই ট্রাক উল্টে 13 জন নিহত হয়েছে। সকালে একটি রড বোঝাই ট্রাক ঢাকা রংপুর মহাসড়কের দুবলাগাড় এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। পুলিশ এবং দমকল বাহিনী 4টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে রডের নিচ থেকে 13 জনের মরদেহ উদ্ধার করে। শনাক্তের জন্য মরদেহগুলো গোবিন্দগঞ্জ হাইওয়ে থানায় নেওয়া হয়েছে। গাইবান্ধা জেলা পুলিশ সুপার জানিয়েছেন গাজীপুর থেকে রড বোঝাই ট্রাকে করে বিশেষ ব্যবস্থায় যাত্রী রংপুরে নিয়ে যাওয়া হচ্ছিল। ঘটনার পর থেকেই ট্রাকের চালক এবং হেলপার পলাতক রয়েছে। এবারে করোনা ভাইরাস প্রসঙ্গ। করোনা ভাইরাসের কারণে বিশ্ব এক চরম সংকটে পড়েছে উল্লেখ করে এই সংকট মোকাবেলায় সব দেশকে একসঙ্গে কাজ করার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। থাইল্যান্ডে অনুষ্ঠিত জাতিসংঘের এশীয় এবং প্রধানত মহাসাগরীয় অর্থনৈতিক ও সামাজিক কমিশনের ভার্চুয়াল সম্মেলনে অংশ নিয়ে তিনি বলেন, এই ভাইরাস স্বাস্থ্য ব্যবস্থা এবং অর্থনীতিকে চরমভাবে আঘাত করেছে। বাকিটা দেখুন নীলাদ্রি শেখরের রিপোর্টে। বিশ্বব্যাপী কোভিড-19 কারণে প্রথমবারের মতো ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হল জাতিসংঘের এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক ও সামাজিক কমিশনের সম্মেলন। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বিভিন্ন দেশের শীর্ষ ব্যক্তিরা অংশ নেন কমিশনের 76তম সম্মেলনে। এবারের প্রতিপাদ্য টেকসই উন্নয়নের লক্ষ্যে মহাসাগরে অর্থনৈতিক, সামাজিক ও পরিবেশগত সহযোগিতা। ভিডিও বার্তার প্রথমেই করোনার আঘাতে যে বিশ্ব পরিস্থিতি ক্ষতিগ্রস্ত তা উল্লেখ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। The world is facing unprecedented challenges of the century due to the COVID-19 pandemic. Along with the health issues, this virus has severely affected our economy. However, the pandemic is also showing some silver linings on the change of global efforts to deal with the climate change and growing competition for natural resources.
we need to tackle this pandemic together. সমুদ্র সম্পদের টেকসই ব্যবহারে উন্নয়নশীল দেশগুলোর সক্ষমতা বাড়াতে আঞ্চলিক সহযোগিতার উপর জোর দেন প্রধানমন্ত্রী। The oceans and seas constitute a last resource frontier of the world, contributing to our sustenance, help alleviate poverty, and offer employment opportunities. Environmental pollutants are the major hurdles of the marine food web. It requires an integrated response for a sustainable, inclusive, and resource-efficient path of using resources of the oceans. সদস্য দেশগুলোর মধ্যে সহযোগিতা জোরদারে সমুদ্র সম্পদে সমৃদ্ধ দেশগুলো থেকে জ্ঞান, দক্ষতা ও প্রযুক্তি বিনিময় করা উচিত বলে সম্মেলনে মত দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। Silver linings on the মিলাদ change শেখর, of global চ্যানেল আই, ঢাকা। একদিনে সর্বোচ্চ 22 জনের মৃত্যুতে দেশে করোনা ভাইরাস শনাক্তের আড়াই মাসে মৃত্যু সংখ্যা 400 পার হয়ে গেছে। এ সময় শনাক্ত হয়েছেন 28,511 জন। 24 ঘন্টায় নতুন শনাক্ত 1773। সরকারি হিসেব বিশ্লেষণে বলছে, সংক্রমণের 75তম দিনে চীন, ইতালি, স্পেন, ফ্রান্স, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রের চেয়ে বাংলাদেশের পরিস্থিতি অনেক ভালো হলেও প্রতিবেশী ভারতের চেয়ে খারাপ। দেখুন চকর মালিথার রিপোর্টে। বাংলাদেশে করোনা ভাইরাস শনাক্তের 75তম দিন বা আড়াই মাসে আক্রান্তের সংখ্যা 28,511, মোট মৃত্যু 408, মৃত্যু হার 1.43। চীনে 75 দিনের মাথায় আক্রান্ত ছিল 80,844 জন, মৃত্যু 3,199, মৃত্যু হার 3.96। আড়াই মাসে ইটালিতে আক্রান্ত ছিল 1,62,488, মৃত্যু ছিল 21,067 জনের, মৃত্যু হার 12.97। স্পেনে 75 দিনে 1,74,060 জন আক্রান্ত ছিল, আর মৃত্যু ছিল 18,255, মৃত্যু হার 10.49। যুক্তরাজ্যে আড়াই মাসে মোট আক্রান্ত ছিল 93,873 জন, আর সে সময় 14,073 জনের মৃত্যু হয়েছিল, মৃত্যু হার 14.99। 75তম দিনে ফ্রান্সে আক্রান্ত ছিল 99,180 জন, মৃত্যু 10,328, মৃত্যু হার 10.41। শনাক্তের আড়াই মাস সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছিল 1,05,217 জন, আর মৃত্যু ছিল 2,110 জনের, মৃত্যু হার 2.01। প্রতিবেশী ভারতে এই সময় আক্রান্ত ছিল 10,453 জন, মৃত্যু সংখ্যা 358, মৃত্যু হার 3.42। শনাক্তের আড়াই মাসে বাংলাদেশে আক্রান্ত এবং মৃত্যু সংখ্যা ভারতের চেয়ে বেশি। তবে চীন, ইতালি, ফ্রান্স, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, স্পেনের চেয়ে সব দিক থেকেই বাংলাদেশের অবস্থান ভালো। স্বাস্থ্য বুলেটিনে জানানো হয়, সারা দেশে আরও 4টি পিসিআর ল্যাবে পরীক্ষা শুরু হয়েছে। আমরা বেসরকারি অনেকগুলি প্রতিষ্ঠানকে অনুমতি দিয়েছি পরীক্ষা করার জন্য, এবং তাদের জন্য সরকার নির্ধারিত একটি ফিও আমরা নির্ধারণ করে দিয়েছি, যেটা হলো আন্তঃবিভাগ এবং বহির্বিভাগ নমুনা পরীক্ষার জন্য 3,500 টাকা, এবং কোন প্রতিষ্ঠান যদি বাড়িতে গিয়ে নমুনা সংগ্রহ করে সেই ক্ষেত্রে তারা 1,000 টাকা নিতে পারবেন। 4টি হটলাইনে 24 ঘন্টায় করোনা সংক্রান্ত কল বেড়েছে কয়েক গুণ। 10,174 জনের নমুনা সংগ্রহ করে আগের দিনের কয়েকটি সহ পরীক্ষা করা হয়েছে 10,262 জনের। এর মধ্যে 1,773 জনের দেহে সংক্রমণ শনাক্ত হয়েছে। এ সময় মারা গেছেন একদিনের হিসাবে সর্বোচ্চ 22 জন, সুস্থ হওয়ার সংখ্যা 395। এখন পর্যন্ত আক্রান্ত 28,500-এর বেশি মানুষের মধ্যে চিকিৎসা নিচ্ছেন 22,501 জন। এ পর্যন্ত সুস্থ 5,602, মারা গেছেন 408 জন। কোয়ারেন্টাইনে আছেন 54,382, আইসোলেশনে 3,897 জন। শনাক্ত হয়েছে 1,773টি। এ পর্যন্ত 28,511 জন শনাক্ত হয়েছেন। গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 22 জন, এবং এ পর্যন্ত মৃত্যুবরণ 408 জন। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 395 জন, এবং এ পর্যন্ত 5,602 জন। স্বাস্থ্য বুলেটিনে জনসমাগম এড়িয়ে চলতে সতর্ক করতে বলা হয়। যিনি যত বেশি সতর্ক থাকবেন তিনি
তত বেশি সুস্থ থাকবেন। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। বাংলাদেশের পরিস্থিতির দিকে খেয়াল রাখছেন পশ্চিমবঙ্গ সহ ভারতের বিশেষজ্ঞরা। চ্যানেল আইয়ের কাছে বাংলাদেশ পরিস্থিতি বিশ্লেষণ করে কিছু পরামর্শ দিয়েছেন কলকাতার অ্যাপোলো গ্লেনেগলস হসপিটালের করোনা ইউনিটের প্রধান প্রফেসর ডক্টর শৈবাল মৈত্র। যাদের ডায়াবেটিস অনিয়ন্ত্রিত মাত্রা এবং যাদের মধ্যে বক্ষব্যাধির সমস্যা আছে তাদের বিশেষভাবে সতর্ক থাকতে বলেছেন এই বক্ষব্যাধি বিশেষজ্ঞ। সবসময় মাস্ক পরার উপরও গুরুত্ব দিয়েছেন তিনি। কোভিড-19 মহামারী এখন সারা বিশ্বে ছড়িয়ে আছে। বাংলাদেশে ইতিমধ্যে 28,000-এরও বেশি মানুষ আক্রান্ত হয়ে পড়েছেন এবং 408 মানুষের মৃত্যু হয়েছে। যাদের মধ্যে বক্ষব্যাধির সমস্যা আছে, যেমন ক্রনিক ব্রঙ্কাইটিস বা ব্রঙ্কিয়েটিস, ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ অথবা ক্রনিক অ্যাজমায় যারা ভুগছেন তারা বিশেষভাবে সতর্ক থাকবেন। এছাড়া যাদের ক্রনিক লিভার ডিজিজ, কিডনি ডিজিজ, ক্যান্সার এবং যাদের আনকন্ট্রোল ডায়াবেটিসে যারা ভুগছেন তারাও বিশেষভাবে সতর্ক থাকতে হবে। সবাইকেই মাস্ক পরা, নিয়মিতভাবে হাত ধোয়া এবং একে অপরের থেকে 6 ফুট দূরত্ব বজায় রাখা, এগুলো পালন করতেই হবে। এর সঙ্গে লেবু এবং লেবু জাতীয় ফল, শাকসবজি, টাটকা শাকসবজি এবং দুধের বানানো জিনিস, এইগুলো খেলে তাদের রোগ প্রতিরোধ করার ক্ষমতাটাও বাড়বে। এইভাবে আমরা অসুস্থতা থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারবো, যাতে আমরা বেশি জনের আক্রান্ত না হয়ে পড়ি এবং এই মহামারীকে আমরা কন্ট্রোল করে আনতে পারবো। ডক্টর শৈবাল মৈত্র বক্ষব্যাধি বিশেষজ্ঞ কথা বলছিলেন। করোনা পরবর্তী সময়ে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে কৃষি প্রধানতম চালকের ভূমিকায় চলে যেতে পারে। বিআইডিএস এর গবেষকদের সঙ্গে কৃষি উন্নয়ন কর্মী শাইখ সিরাজের আলোচনায় এমন মতামত উঠে এসেছে। কৃষির নানা বিষয়ে মাঠের অভিজ্ঞতার সাথে গবেষণা সংযোগ ঘটাতেই আয়োজন। বিআইডিএস এর মহাপরিচালক KAS মুর্শিদ জানালেন, এই আলোচনায় গবেষণার জন্য নতুন নতুন বিষয় পেয়ে সমৃদ্ধ হয়েছেন তারা। দেখুন রিজভি নওয়াজের রিপোর্টে। চ্যানেল আইয়ের হৃদয়ে মাটিও মানুষ, তারও আগে বিটিভিতে মাটিও মানুষ অনুষ্ঠানের মাধ্যমে কৃষির সমস্যা সম্ভাবনার কথা তুলে আনার 4 দশকের অভিজ্ঞতা শাইখ সিরাজের। দেশ বিদেশে কৃষির উন্নয়নে গবেষণা সুফল মাঠে প্রয়োগ থেকে শুরু করে উৎপাদন, বিপণন, ভ্যালু এডিশন, আবার কৃষকের না পাওয়া এমনকি জলবায়ু পরিবর্তন সবই উঠে আসে প্রামাণ্য অনুষ্ঠানে। অর্থনীতির মূল বিষয়গুলো নিয়ে সরকারের অন্যতম গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজ বিআইডিএস এর গবেষকদের সাথে সেই অভিজ্ঞতা বিনিময়ের আয়োজন। কিছু কিছু রিসার্চ আমরা হয়তো স্বল্প মেয়াদেই হাতে নিতে পারবো, এরকম কিছু উইন্ডো অফ অপরচুনিটি আছে আমাদের। তো কাজেই এটা আমার মনে হয় খুবই ফলপ্রসূ হয়েছে এবং খুব টাইমলিও হয়েছে, বিকজ আমরা এখন সবসময় প্রোঅ্যাক্টিভলি আমরা চেষ্টা করি টু আইডেন্টিফাই যে ক্রিটিক্যাল রিসার্চ এরিয়াস গুলো কি। এবং কৃষিতে আমি জানি যে অনেকদিন উচ্চমানের গবেষণা হয়নি বা খুব কম হচ্ছে। এখন ইটস ক্লিয়ার যে আমাদের এটার দিকে আরো বেশি সুনজর দিতে হবে। কৃষির নানা খাত, কৃষকের স্বাস্থ্য, ভবিষ্যতে তথ্য প্রযুক্তি নির্ভর কৃষি, সব বিষয়ে প্রশ্ন ছিল বিআইডিএস এর গবেষকদের। ছোট ছোট চাপালে ছিল, ছোট ছোট যেখানে অনেক নারী শ্রমিক ছিল, তাদেরকে আউট অফ দ্য মার্কেট করে দিচ্ছি কিনা, এবং সেই ক্ষেত্রে আসলে এরকম কোনো কিছু আসা উচিত কিনা যে আমরা একটা অটো রাইস মিলকে কত বড় হতে দিব। খেয়াল আছে যে নাজনীন আপা, আমরা একটা ক্যাটালিস্টের জন্য ইনক্লুসিভ বিজনেস একটা এগ্রিকালচারের একটা রিপোর্ট করেছিলাম। সেখানে আমরা বলেছিলাম যে একটা উইন উইন সিচুয়েশন তৈরি করতে হবে, আমার কৃষকের জন্য উইন উইন সিচুয়েশন তৈরি করতে হবে এবং কমার্শিয়াল ফার্মিংকেও আমার অ্যাডাপ্ট করতে হবে ধীরে ধীরে। তৃণমূলের কৃষকের মতামত নিয়ে আগামী 2020-21 অর্থ বছরের বাজেটে অর্থমন্ত্রী বিবেচনায় নিতে পারেন এমন সুপারিশগুলো গবেষকদেরও আমলে নেওয়ার অনুরোধ জানান শাইখ সিরাজ। হয়তোবা আমাদের রেডিমেড গার্মেন্টসটা আগের মতো অবস্থা নাও থাকে, এক। নাম্বার 2 হচ্ছে যাদের মাধ্যমে আমরা একটা বড় অঙ্কের রেমিটেন্স বিদেশ থেকে পেতাম সেই কৃষকের সন্তান, সেই মধ্যপ্রাচ্যে থাকা 30-40 লক্ষ শ্রমিক, তারাও দেশে ফিরতে শুরু করেছে। এই দুটো মাধ্যমে প্রধানত আমাদের অর্থনীতির চাকাকে সচল রেখেছে। অর্থাৎ প্রবৃদ্ধির চালক যদি বলি, আমার মনে হয় এই দুটো ছিল। কৃষিকে যদি আপনারা স্বীকার করতে না চান,
তাহলে আগামীতে আমার কাছে কেন যেন মনে হয় যে কৃষি একটা বড় সুযোগ ওই জায়গাটা দখল করে। কৃষি ও কৃষকের উন্নয়নে অভিজ্ঞতা বিনিময়ের এমন আয়োজন ভবিষ্যতেও চলবে, জানান আয়োজকরা। রিজভী নওয়াজ, চ্যানেল আই, ঢাকা। মনোবল সুদৃঢ় রাখলে যে কোনো পরিস্থিতিতে করোনা মোকাবেলা করা কোনো কঠিন কাজ নয় বলে মনে করেন সুস্থ হয়ে ওঠা এক ব্যবসায়ী পরিবার। করোনা ভাইরাস সংক্রমিত হওয়ার পরের সময়টাতে প্রতিবেশীদের সমর্থন এবং সহযোগিতা খুবই প্রয়োজন বলে মনে করেন তারা। বাকিটা দেখুন এনামুল কবির রূপমের রিপোর্টে। রাজধানীর মোহাম্মদপুর স্যার সৈয়দ রোডের বাসায় পরিবার পরিজন নিয়ে থাকেন পুরান ঢাকার ভোগ্যপণ্য ব্যবসায়ী প্রকৌশলী নিজামুদ্দিন আহমেদ। বৃদ্ধা মা, স্ত্রী ও 2 কন্যা সহ সেখানেই করোনা ভাইরাসে আক্রান্ত হন তিনি। প্রথম দিকে আতঙ্কেই ছিল পরিবারটি। মানসিকভাবে একটু দুর্বল হয়ে যায়, আমার জন্য না, কারণ আমার মায়ের বয়স 85 এবং আমার স্ত্রীর আগে থেকে শ্বাসকষ্ট ছিল। করোনা রোগ যাদের হয় তারা মানসিকভাবে শক্ত থাকবেন। এটাকে মনে করুন সাধারণ একটা জ্বর হয়েছে, এটা নিয়ে ভাবার কিছু নাই। আপনি শক্ত থাকবেন, ট্রিটমেন্টগুলো চালাবেন, বাসায় থেকে ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন। যদি কারো শ্বাসকষ্ট হয় সেই ক্ষেত্রে আপনাকে হসপিটাল ভর্তি হবে। আর শ্বাসকষ্ট সহসা হয় না যদি আগের কোনো রোগ না থাকে। গরম পানির ভাপ নেওয়া, সেটা 8 থেকে 10 বার দিনে। আর পর হলো গরম পানিতে গড়গড়া করা লাগবে 8 থেকে 10 বার। দেন ভিটামিন সি খাওয়া বেশি করে, প্রোটিন জাতীয় খাবার খাওয়া, খাবারটা প্রচুর পরিমাণে খেতে হবে। প্রতিবেশীরা বাসায় প্রবেশে অসহযোগিতা করতে পারে আশঙ্কায় হাসপাতালে ভর্তি হতে চাননি নিজামুদ্দিনের সন্তানরা। নিজের কাছে মনে হচ্ছে এটা তেমন কোনো কঠিন অসুখ না, যদি ঠিকঠাক করে চলি আর ডাক্তারের প্রেসক্রাইব মতো চলি তাহলে এটা বাসায় থেকে ওভারকাম করা সম্ভব। আমরা যদি বলি বারান্দায় বাড়ানো যাবে না, জানালা খোলা যাবে না, তাহলে তো সে মানসিকভাবে আরো দুর্বল হয়ে যাবে। আমরা তাদেরকে মনোবল দিব, হ্যাঁ ভাই আপনি বাইরে যান, রোদ্রে বসেন, ভিটামিন ডি আপনি গ্রহণ করেন, এবং তাদেরকে মানসিকভাবে প্রস্তুত সবসময় শক্ত করে রাখতে হবে। এটা আমাদের প্রতিবেশীদের কর্তব্য। ভেষজ চিকিৎসার সঙ্গে সঙ্গে করোনা মোকাবিলায় মানসিক শক্তি ধরে রাখাকে বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন বলছেন এই প্রকৌশলী। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা। বিশ্বে একদিনেই 1 লাখের বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এতে আক্রান্তের সংখ্যা 51 লাখ ছাড়িয়েছে। মারা গেছেন 3,30,000-এরও বেশি মানুষ। জাপানের টোকিও, ওসাকা সহ 3টি শহরে জরুরি অবস্থায় তুলে নিয়েছেন প্রধানমন্ত্রী শিনজো আবে। ফ্রান্সের অর্থনৈতিক বিপর্যয়ের কারণে বিখ্যাত চিত্রকর্ম মোনালিসা বিক্রি করে দেওয়ার পরামর্শ দিয়েছেন ফরাসি ব্যবসায়ী। বিশ্বজুড়ে করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে রিপোর্ট করছেন তামান্না সান্দিনা। করোনা ভাইরাস মহামারীতে বিশ্বজুড়ে গণহারে মানুষের মৃত্যুর জন্য চীনের অযোগ্যতাকে দোষারোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রে বিশ্বের সর্বাধিক কোভিড-19 রোগী শনাক্ত হওয়ার বিষয়টি সম্মানের নিদর্শন বলে দাবি করেছেন ট্রাম্প। বিশ্বের অন্যান্য দেশের তুলনায় যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি এবং ভালো করোনা টেস্ট হচ্ছে বলেই এত সংখ্যক রোগী শনাক্ত হয়েছে বলে জানান ট্রাম্প। তবে দেশটির স্বাস্থ্য বিশেষজ্ঞরা ট্রাম্পের এই বক্তব্যের সমালোচনা করে বলেন, যুক্তরাষ্ট্রে প্রতিদিন প্রয়োজনের তুলনায় 1/3-এরও কম রোগীর করোনা টেস্ট হচ্ছে। করোনা ভাইরাস সংক্রমণের কারণে G7 সম্মেলন প্রথমে বাতিলের সিদ্ধান্ত নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। পরবর্তীতে 10 থেকে 12 জুন G7 সম্মেলনের নতুন সূচি দেয়া হয়। কিন্তু বিশ্ব পরিস্থিতি বিবেচনা করে জাপান জানিয়েছে তারা সম্মেলনে অংশগ্রহণ করবে কিনা তা এখনো নিশ্চিত নয়। কোভিড-19 কারণে অর্থনৈতিক বিপর্যয়ে পড়েছে ফ্রান্স। মন্দা কাটাতে লিওনার্দো দা ভিঞ্চির বিখ্যাত চিত্রকর্ম মোনালিসা বিক্রি করে দেওয়ার পরামর্শ দিয়েছেন এক ফরাসি ব্যবসায়ী। তবে এ ধরনের কোনো উদ্যোগ নিলে ফ্রান্সের বিরুদ্ধে মামলা করার কথা জানিয়েছে চিত্রকর্ম বিষয়ক একটি আন্তর্জাতিক সংগঠন। করোনা ভাইরাসের কারণে আর্থিক মন্দা সামাল দিতে জুনের 1 তারিখ থেকে সীমিতভাবে ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মেক্সিকো। করোনা মহামারীতে বিশ্বের প্রায় 6 কোটি মানুষ চরম দারিদ্র্যের মুখে পড়তে পারে বলে সতর্ক করেছে বিশ্বব্যাংক। এছাড়াও এবছর বিশ্বের অর্থনৈতিক প্রবৃদ্ধি 5% কমে যাওয়ার শঙ্কা প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। চীন ইটালির চেয়ে ভারতীয় ভাইরাসকে বেশি প্রাণঘাতী দেখাচ্ছে বলে মন্তব্য করেছেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। নেপালে করোনা ভাইরাস ছড়ানোর জন্য ভারতকে দায়ী করে প্রধানমন্ত্রী ওলি বলেন, যথাযথ পরীক্ষা ছাড়া অবৈধভাবে ভারত থেকে আসা লোকজন দেশটিতে করোনার বিস্তার ঘটাচ্ছে।
সাউথ কোরিয়ায় ৮০ দিন পর বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হয়েছে। তামান্না তানজিনা, চ্যানেল আই। প্রিয় দর্শক, এবারে ইনসেপ্টা হ্যাটস অফ টু দ্য ফ্রন্ট লাইনার্স। দেশব্যাপী করোনা ভাইরাসের বিরুদ্ধে চলছে তার সম্মুখ সারির যোদ্ধারা হচ্ছেন চিকিৎসক। জীবন বাজি রেখে তারা করোনার বিরুদ্ধে লড়াই করে চলেছেন। জীবন চলে যেতে পারে সেই পরোয়া না করেই মানুষকে বাঁচানোর কঠিন ব্রত নিয়ে চিকিৎসা সেবা দিচ্ছেন তারা। এই বাঁচা মরা যুদ্ধে দেশের জন্য সর্বপ্রথম জীবন উৎসর্গ করেছেন চিকিৎসক মঈনুদ্দিন। তার এই আত্মত্যাগ শ্রদ্ধাভরে স্মরণ করছে দেশের মানুষ। সিলেট প্রতিনিধি সাদিকুর রহমান সাকিকে সাথে নিয়ে রিপোর্ট করছেন মুরসালিন বাবলা। সুনামগঞ্জের ছাতক উপজেলার নাদামপুর গ্রামের মঈনুদ্দিন শিক্ষা জীবনে ছিলেন খুবই মেধাবী ছাত্র। এসএসসি ও এইচএসসিতে বোর্ড স্ট্যান্ড করে মেডিকেল, বুয়েট ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছিলেন তিনি। শেষ পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজেই ভর্তি হন। ডাক্তারি পাশের পর 22তম বিসিএসে উত্তীর্ণ হয়ে 2003 সালের ডিসেম্বরে যোগ দেন ছাতক হেলথ কমপ্লেক্সে। 2014 সালে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে সহকারী অধ্যাপক হিসেবে যোগ দেন তিনি। কর্মরত অবস্থায় গত 5 এপ্রিল করোনায় আক্রান্ত হলে নিজ বাড়িতে আইসোলেশনে চলে যান। হঠাৎ তার অবস্থার অবনতি ঘটলে তাকে ঢাকার কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করা হয়। 15 এপ্রিল না ফেরার দেশে চলে যান এই মানুষটি। করোনা আক্রান্ত কিভাবে হলেন তো ঠিক বোঝা যাচ্ছে না, কারণ এর আগে তো আসলে কেউ ডিটেক্ট হয় নাই। কিন্তু উনি তো হসপিটালেও রাউন্ড দিয়েছেন। আবার প্রাইভেট মেডিকেল কলেজ একটা ছিল, এই চেম্বার একটা ছিল, এই বেসিনারি চেম্বার, ওখানে ভর্তি রোগী দেখতেও যেতেন। কোন একটা সোর্স থেকে হয়েছে, অবশ্যই এটা হসপিটাল সোর্স। কারণ মসজিদে তো যান না অনেক দিন। চেম্বার বন্ধ করে দিয়েছেন গত এপ্রিল মাসের 18 তারিখ থেকে। 31 তারিখ সকাল পর্যন্ত ছিলেন, হসপিটালে গেছেন। 31 তারিখ তো জ্বর আসছে প্রথমে। 2 ছেলে জিয়াদ, জায়ান আর স্ত্রী রিফাত জাহানকে নিয়ে ছিল ডাক্তার মঈনুদ্দিনের ছোট একটি সংসার। বড় ছেলে 13 বছরের জিয়াদ বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, তাই পিতামাতার আলাদা যত্ন ছিল শিশু জিয়াদকে ঘিরে। বড় ছেলে এখনো জানে না তার বাবা চিরদিনের জন্য হারিয়ে গেছে। বড়জন তো খুব একটা বুঝতেছেন না, কিন্তু ইয়ে করতে পারে না, এক্সপ্রেস করতে পারে না। তো ছোটজন তো খুবই ইমোশনাল হয়ে যায় মাঝে মাঝে মনে হয় সামনে নিছে, মাঝে মাঝে মনে হয় সামনে নিতে পারতেছে না, এরকম আর কি। হঠাৎ করে তো আরেকবার দেখতে চাই বাবাকে। বাবার জন্য দোয়া করেছো? আব্বুর জন্য? হ্যাঁ করি। করো? কি বলো আল্লাহর কাছে, কি বলো বাবার জন্য? বলি যে বাবাকে মাফ করে দিতে। আর কি বলো? বলি যে বাবাকে জান্নাতে দিতে। সিলেটে গরিবের ডাক্তার বলে পরিচিত ছিলেন ডাক্তার মঈনুদ্দিন। মানুষকে সেবা দেওয়ার ব্রত নিয়ে কাজ করে গেছেন সব সময়। উনি ছিলেন গরিবের ডাক্তার। ওনার জন্য অনেক মানুষ উপকৃত হয়েছিল। ওনার এলাকার মানুষদের কাছ থেকে উনি ভিজিট নিতেন না, উনি তাদেরকে দয়ার চোখে দেখতেন। অন্যান্য মানুষদের প্রতি, সাধারণ রোগীদের প্রতি ওনার আন্তরিকতা ছিল অনেক। আমাদেরও দায়িত্ব আছে। ওনার দুইটা ছোট ছোট বাবু আছে, তাদেরকেও যেন আমরা এরকম আন্তরিকতা দেখাতে পারি। করোনা যুদ্ধে এই সম্মুখ সারির যোদ্ধাকে আমরা স্যালুট জানাই। হ্যাটস অফ টু দ্য ফ্রন্টলাইনার্স। মুরসালিন বাবলা, চ্যানেল আই, ঢাকা। করোনা শহীদ ডাক্তার মঈনুদ্দিনের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা। প্রিয় দর্শক, এবারে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স করোনা সর্বশেষ। প্রিয় দর্শক, সংবাদের এ পর্যায়ে করোনা ভাইরাস পরিস্থিতির সর্বশেষ আপডেট জানাতে বার্তা কক্ষ থেকে যুক্ত হচ্ছেন তারিকুল ইসলাম মাসুম। সরাসরি যাচ্ছি তার কাছে। মাসুম, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। আমাদেরকে মাসুম বলবেন যে করোনা পরিস্থিতির কি কি বিষয়ে তথ্য আপনার কাছে আছে সর্বশেষ? ধন্যবাদ সাইদুর রহমান। করোনা পরিস্থিতির মধ্যে আগামী 31 মে এসএসসি পরীক্ষার রেজাল্ট হবে। 31 মে সকালে প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে 2020 সালের অনুষ্ঠিত এসএসসি এবং সমমানের পরীক্ষার ফলাফল এবং পরিসংখ্যান ঘোষণা করবেন। শিক্ষা মন্ত্রণালয়ের তো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে কোভিড-19 পরিস্থিতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী কিছু ফল সংগ্রহ করতে হবে। নির্দেশনাগুলোর মধ্যে আছে এবছর এসএসসি পরীক্ষার ফল অনলাইনে প্রকাশিত হবে। পরীক্ষা কেন্দ্র কিংবা শিক্ষা প্রতিষ্ঠানে ফল পাঠানো হবে না। কাজেই কোনো অবস্থাতেই ফল প্রকাশের দিন শিক্ষা প্রতিষ্ঠানে জমায়েত হওয়া যাবে না। যারা ফল পেতে চান তারা SMS করে নির্দিষ্ট নাম্বারে ফলাফল জানতে পারবেন। এছাড়া ফল প্রকাশের সঙ্গে সঙ্গেই রেজিস্ট্রেশন করা পরীক্ষার্থীদের কাছে তাদের মোবাইলে তাদের তথ্য চলে যাবে। তাদেরকে SSC এবং বোর্ড নেম লিখে 3টা অক্ষর লিখে রোল এবং ইয়ার লিখে পাঠিয়ে দিলে তার ফিরতি মেসেজে তাদের মোবাইলে সে তথ্য চলে যাবে। আর শিক্ষা বোর্ডের ওয়েবসাইটগুলো থেকে ফলাফল জানা যাবে। SSC এবং সমমানের পরীক্ষা শুরু হয়েছিল 3রা ফেব্রুয়ারি। এবছর 20,28,284 জন পরীক্ষায় অংশগ্রহণ করেছিল SSC এবং সমমানের পরীক্ষায়। করোনা পরিস্থিতিতে সাধারণ ছুটির সময় মহাসড়কে পণ্যবাহী যানবাহনে যাত্রী চলাচল নিষেধাজ্ঞা থাকলেও নানান কৌশলে তা হচ্ছে এবং যার ফলে গাইবান্ধায় এক সড়ক দুর্ঘটনায় আজকে 13 জনের প্রাণহানি ঘটেছে। এই অবস্থায় যে সকল পরিবহন যাত্রী পরিবহন করবে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে সড়ক পরিবহন এবং মহাসড়ক বিভাগ। করোনা পরিস্থিতিতে সাধারণ ছুটির মধ্যে ঈদ উল ফিতরের আগের দিন এবং ঈদ উল ফিতরের পরের দিন থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ফিভার ক্লিনিক ও করোনা ল্যাব রোগীদের সুবিধার্থে খোলা থাকবে, শুধু ঈদের দিন বন্ধ থাকবে। চট্টগ্রাম বিভাগে প্রথম সর্বোচ্চ 7টি নোভেল করোনা ভাইরাসের সম্পূর্ণ জিনোম সিকোয়েন্স উন্মোচন করেছে যৌথভাবে বিভাসু এবং BJRI। এ কাজে সহযোগিতা করেছে BITID। করোনা উপসর্গ নিয়ে একজন পুলিশ সদস্য মারা গেছেন, তার নাম মামুন আল রশিদ। তিনি ডিএমপির পরিবহন পুলে কর্মরত ছিলেন। এ নিয়ে পুলিশে করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন 11 জন। চট্টগ্রামে একজন পুলিশ সদস্য কনস্টেবল মোখলেসুর রহমান মারা গেছেন, তাকে চাঁদপুরে তার বাড়িতে দাফন করা হয়েছে। দিনাজপুরে নতুন করে 11 জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন। জেলার মোট আক্রান্ত 114 জন। ময়মনসিংহ বিভাগে আক্রান্ত শনাক্ত হয়েছেন 44 জন। এদের মধ্যে ময়মনসিংহ জেলায় 16 জন, নেত্রকোনায় 9 জন। ময়মনসিংহ বিভাগে মোট আক্রান্ত শনাক্ত হয়েছেন 770 জন। একদিনে সুস্থ হয়েছেন 22 জন এবং মোট সুস্থ হয়েছেন 280 জন। গোপালগঞ্জে নতুন করে আক্রান্ত শনাক্ত হয়েছেন 7 জন, মোট আক্রান্ত শনাক্ত 114 জন। পিরোজপুরে নতুন করে 3 জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন, জেলায় মোট আক্রান্ত শনাক্ত 44 জন। গাজীপুরে নতুন করে 1 জনের মৃত্যু হয়েছে, এর আগে 2 জন মৃত্যুবরণ করেছিলেন। নতুন আক্রান্ত শনাক্ত 56, মোট আক্রান্ত শনাক্ত 570। খাগড়াছড়িতে স্বাস্থ্যকর্মী আক্রান্ত হয়েছেন 8 জন এবং আরও 6 জন করোনা আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্ত শনাক্ত 13 জন, সুস্থ হয়েছেন 1 জন। চট্টগ্রামে 256 জন আক্রান্ত হয়েছেন, মারা গেছেন 4 জন। সব মিলিয়ে চট্টগ্রামে আক্রান্ত শনাক্ত 1228 জন, মারা গেছেন 45 জন, সুস্থ হয়েছেন 111 জন। কুমিল্লায় একই দিনে করোনায় সংক্রমিত হয়ে মারা গেছেন 3 জন। এ নিয়ে কুমিল্লা জেলায় করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন 17 জন। শরীয়তপুরে নতুন করে 7 জন আক্রান্ত শনাক্ত হয়েছেন, মোট আক্রান্ত 80 জন। ফরিদপুরেও 6 জনের শরীরে করোনা ভাইরাস সংক্রমিত শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় আক্রান্ত শনাক্ত 103 জন। নাটোরে 2 জন পুলিশ এবং 3 জন সেনা সদস্যের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। নাটোরে মোট আক্রান্ত শনাক্ত 48 জন। আক্রান্তদের মধ্যে 23 জনই পুলিশ সদস্য। পঞ্চগড়ে নতুন করে 5 জন আক্রান্ত হয়েছেন, সেখানে মোট আক্রান্ত 32 জন। করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জনতা ব্যাংকের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা মারা গেছেন, তার অবশ্য পরীক্ষার ফলাফল এখনো জানা যায়নি। ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী সারা বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন 51,33,101 জন। মোট সুস্থ হয়েছেন 20,46,412 জন আর মারা গেছেন 3,31,186 জন। সাইদুর রহমান, এই ছিল আমার কাছে সর্বশেষ করোনা তথ্য। আরও কোনো তথ্য থাকলে আপনার মাধ্যমে জানিয়ে দেব। মাসুম, আপনাকে অনেক ধন্যবাদ সরাসরি বার্তা কক্ষ থেকে যুক্ত হয়ে করোনা পরিস্থিতি সর্বশেষ জানানোর জন্য। আপনি নিরাপদে থাকবেন। আমার হাতে আরও খবর আছে প্রিয় দর্শক, দেখতে থাকুন চ্যানেল আই সংবাদ। এবারে অশোক লেল্যান্ড ইফাদ অটোস বিরতি, আর বিরতির পর যা